বেশ অনেকটা রাত, সমুদ্র তীর প্রায় ফাঁকা। ঢেউ উত্তাল সমুদ্রকে সামনে রেখে ওরা দুজনে পাশাপাশি বসে। ঝাউ, চাঁদ, নির্জনতা, বোল্ডার, বালিয়ারি আর মার্কারির আলোয় হাই দিয়ে ওঠা অগুন্তি ঢেউ। ওকে তাড়া করে এসে বোল্ডারে ধাক্কা খেয়ে সাদা ফেনার হাহাকার, কখনো বালিয়ারি ভাসানো উচ্ছলতা। সম্পর্কের কোন জায়গায় ওরা দুজন? নীলা, নীলোৎপল। এই মুহূর্তেই ঘনিষ্ঠ বসে থাকাই সে কথা বলে দেয়। সুতরাং অচেনা শব্দ এখানে নিরর্থক। আর এই রাত নক্ষত্রের রূপলি আগুন ভরা নয়, বরং কেমন নিশি পাওয়া। উত্তাল সমুদ্রের তীরে যেন ওকে আঁকড়ে নেওয়া। নীলা এক ঢেউ, নীলোৎপল আরেকটি। সমুদ্রে আনলে কেন? তোমাকে ঢেউ বোঝাবো। ঢেউ 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 বোঝার কি আছে? আগে তাই ভাবতুম, এই নিয়ে কয়েকবার হলো। এসে সকাল দুপুর সন্ধে বসে থাকি, বসে উঠে যাই। যেতে যেতে আস্তে আস্তে চেনা হলো। এখন বুঝতে পারি। কি বুঝতে পারো? আগে বসো এখানে, ঝাউয়ের জঙ্গলে চাঁদ, ঠিক তোমার পেছনে। বোল্ডারের কয়েকটা বাধা, পেরুলি বালিয়াড়ি, তারপর ঢেউ। কিছুক্ষণ চুপ করে বসো। বাপ্পা, আমিও তো দার্শনিক নই, চুপ করে বসো। আমি শুধু বুঝি, এই নীল, নীল কি? কাল খুব স্নান হবে? হবে তো? হবেই তো, খুব। তার আগে আজ রাতে ওর সঙ্গে পরিচয় করো, সঙ্গে থাকো, দেখো। বেশ, থাকলাম, দেখলাম, তারপর? নামও তরঙ্গ নাচনে। তোমার সবেতে বাড়াবাড়ি। দূর থেকে কি দেখা? কাছে যেতে হয়, মুঠোয় নিতে হয়, ঝাঁকিয়ে দেখতে হয়। প্রথমেই এটা ঠিক হবে। কোথাও পৌঁছবার আগে দু একটা বেড়া থাকে, বাধা থাকে, কোথাও প্রাচীর থাকে, সেগুলো মানতে হয়। আচ্ছা, তোমার কথাই ভাবো। কথা? আমার কথাই? কি ভাবো? তোমাকে প্রথম দিন যদি দস্যুতা দেখাতুম পুরুষের, বেড়া ভেঙে প্রাচীর টপকে গিয়ে বাগান তছনছ করতুম, মেনে নিতে তুমি? তুমি আর কবে দস্যু হবে? আজও তো নিরীহ, নির্জন, গাছের পাতার মতো মৃদু হয়ে স্পর্শ করে থাকো। বৃক্ষ জানে না তুমি আছো। একটু সময় দাও, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো তোমাকে। একটা সামাল দেবে, ফের এক, ফের এক, এমন নাকাল করব, নীলা ফেটে চৌচির হয়ে যাবে তুমি। ওহ, দস্যু হয়ে কাজ নেই। প্রগল্ভতা কেটে গেলে কথা কই ঠোঁটে। তুমি এমনি থাকো, তোমার মতোই। আমি ভালোবাসি। দস্যুতায় কাজ কি? আমি তো তালা চাবি কিছুতে দিইনি, সব খোলা হাট করে, সদূর অন্দর, যা ইচ্ছে নেবে নাও। নীলা, আজকে একটা দিন ঢেউ দেখো, ঢেউ বিনিময়ের আগে ঢেউ চেনো, অন্তত একটা দিন। ফের ঢেউ? তুমি ক্যানভাসার নাকি? ঢেউ চাই, ভালো ঢেউ। আচ্ছা বেশ, বোঝাও ঢেউয়ের কাব্য। কাব্য নয়, কথা। ওই যে অসংখ্য ঢেউ ছুটে ছুটে আসে, তীরের টুকরো হয়, সাদা ফেনা ছড়ায় ছিটোয়। ওই অসংখ্য ঢেউয়ের মাঝে তুমি, আমি। মানো? আমাদের এই পরিণতি, চৌচির, সাদা ফেনা, হাহাকার, এতটা নিদারুণ, ভাবতেই পারি না। ও একটা প্রতীক। মৃত্যু তো ছুটতে ছুটতে এসে কোনো এক বাঁকে থমকে দাঁড়িয়ে পড়া। তার শুধু মেঘ আছে, বৃষ্টি নেই। আড়ম্বর আছে, আকর্ষণ নেই, বরং
বরং তুমি জীবনের কথা বলো। ওই ওই যে ছুটে আসা, ছুটে আসা দেখো, ওই তো আসল। কোনটা আসল? ওই অনর্থক ছুটে আসা? অনর্থক কেন হবে? আস্তে আস্তে আরো কত ঢেউয়ের সঙ্গে দেখা হবে, তিক্ত মধুর ও কথায় সম্পর্কের মূর্তি গড়ে উঠবে ভেতরে ভেতরে, বাঁকে বাঁকে অভিজ্ঞতা হবে। এই লাভ জীবনের, এই অভিজ্ঞতা। কি বিশ্রী একটা শব্দ, অভিজ্ঞতা। শব্দটা অভিধানে দাও মানাবে। আর এত ঢেউ, ঢেউয়ের মাঝে তোমার আমার আলাদা অস্তিত্ব কই? আমাদের নিজস্ব নির্জনতা কই? রং চাই, কোন রং তোমার আমার? পিচকারি কই? কি দিয়ে খেলবো হোলি? অন্য সব ঢেউয়ের সঙ্গে না থাকলে তুমি চড়ে উঠবে কি করে? একা হবে না, হবে না, হবে না, হবে না। কয়েকজনে মিলে এক একটা বিশাল ঢেউ ঠেলে তুলবে এ ওকে উপরে। অন্তত একবার হাঁ করবে ব্রহ্মাণ্ড, আলজিভ দেখা যাবে তার। তারপর নেমে তীর মুখে ছোটা, তারপর ক্লান্ত হয়ে থামা। আর নিজস্বতা? এরই মাঝে খুঁজে নিতে হয়। সকলের সঙ্গে একা থাকবার কিছুটা কৌশল আছে। অনেকের সঙ্গে যখন উপরে উঠব, দেখব তোমার দু হাতে আমার দু হাত যেন থাকে, গরম নিঃশ্বাস লাগে এর গায়ে ওর। এটুকুই নিজস্বতা। আগে এভাবে ভাবিনি। আমিও তো প্রথমে বিস্ময় ছিল, থাকে, কেটে যেতে মনে হয়েছিল এক মূর্খামি, এই ছুটে ছুটে এসে ভেঙে পড়া। কি লাভ এখন কিন্তু বুঝতে পারি। কি বুঝতে পারো? এই স্রোত জীবনের, তুমি আমি না থাকলেও এর কিছু যায় বা আসে না। এই সমুদ্র নতুন নতুন ঢেউ পাবে, নতুন নতুন মুখ বহে যাবে স্রোত। এসো যতক্ষণ আছে দোল খাই এই মহান দোলনায়। এসো এসো দোল খাই নীলা, এসো। নিষ্ঠুর, তোমার দার্শনিকতা পুরো নিষ্ঠুর হয়ে উঠছে ইদানিং। কেবল হারাবার কথা বলো, ভয় দেখাও, এত কষ্ট দাও কেন? কষ্ট পাই বলে, কষ্ট পেয়ে শিখি বলে। হারাবার ভয় নেই, সে কোন সম্পর্ক? হারাবার ভয় থাকে প্রত্যেক মুহূর্তে, তাই তো আঁকড়ে ধরছি, যেন সে কোলে বাঁধছি। এই ছাড়ো, লোকজন দেখছে। ঠিক পেছনে চাঁদ তাকাচ্ছে হ্যাংলার মতো। প্রিয়দস্যু, অস্ত্র ফেলে দাও। আচ্ছা, দিলাম আপাতত। নীল, এই নীল, শুনছো? যারা ওই সমুদ্রের মাঝখানে যায়, নৌকো নিয়ে মাছ ধরে, তারা কোন ভাবনায় ফেরে? ঝিম মেরে ফেরে, বোবা দার্শনিক হয়ে ফেরে। তীরে কলরব, মাঝখানে গিয়ে দেখে শান্ত সব, স্থির। মাঝখানে পৌঁছলে চঞ্চলতা কমে যায়, অনর্থক হুটোপাটি বন্ধ হয়। তখন সে বুধ হয়ে দেখে সব মাঝি দার্শনিক। নিজের অজান্তে। মাঝখানে যাওয়ার আগে তার কোনো প্রস্তুতি ছিল না অন্তরের, লোভে পড়ে গিয়েছিল মাছ পাবে। এসে জাল নেড়ে চেড়ে দেখে মাছ কতটা উঠল। কেউ কেউ নিশ্চয়ই ব্যতিক্রম। ব্যতিক্রম সর্বদাই ব্যতিক্রম। তুমি কোন দলে? ব্যতিক্রম? আমি অতিক্রমের দলে। পুরনো ঢেউয়ের সঙ্গে নতুন নতুন ঢেউ যোগ করে আমি সামনে এগোতে চাই। তুমি নতুনের সঙ্গে পুরনো কেউ চাও? চাই চাই, আজকের রাতের এই আমি কালই তো পুরনো হব। একে ফেলে দেব, তুমি তোমাকেও। আর এই রাতকেও। আর এই সমুদ্রকেও। থাক, সব থাক। বুঝেছি, এ তোমার স্মৃতিকাতরতা নয়, চলার পথের নীতি। আচ্ছা নীল, তুমি আমি কোথায় এখন? বাহ, দারুণ বলেছ। আমরা কোথায়? কোথায় আমরা? আমরা সেখানে
যেখানে অনেক ঢেউয়ের সঙ্গে থেকে সংঘর্ষ বাঁচিয়ে তাদের সাহায্য চাইছি বা আদায় করে নিচ্ছি। এখন চূড়ায় ওঠার চেষ্টা দুজনের। তবে সংঘর্ষ আছে। থাকবেই। অন্যমনস্কতা মানে অন্য কার ঢেউ এসে তোমার নিজের ঢেউ ভেঙে দেবে। চূড়ো ছোঁয়ার আগেই স্বপ্ন, স্বাদ, মায়া, আরতি চুরমার। তুমি মেনে নেবে? সব ঢেউ চূড়োয় পৌঁছয়? কি করে পৌঁছবে? কেউ বাধা দেবে, কেউ ধাক্কা দেবে, কেউ পিছুটা লেজের ঝাপটা, কেউ তারপরও থেকে যাবে অজস্র, অসংখ্য। তারা যাবে। ভয় করে নীল, ভয় করে। ভয়ের দুপাশে জয়। ছোট্ট এক লাফ লাগে, দ্রুত। দেরি হলে ভয়ের সাঁড়াশি ধরে, বুদবুদ দেখলেই ফাটিয়ে ফেলতে হয়। তাছাড়া তোমার পাশে প্রিয় ঢেউ আমি তো রয়েছি। আজ আছি, কালও থাকবো, 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 থাকবো। জানি, জানি বলে তোমার বর্মের নিচে আমার দিন রাত নিরুপদ্রব, নির্ভার, নিশ্চিন্ত। আমি জানি আমার দায়িত্ব দুটো ঢেউ দুভাবে বাঁচানো। জোনাকিরা ছোট ছোট আলো জেলে ঘন নিকষ রাত্রিকে চিরে পথ খুঁজে পায়। আমরা পাবো না? নিশ্চয়ই পাবো। নীল, দেখো দেখো নীল, ওটা কি পাখি উঠছে? সাদা সাদা পাখা, ওই যে বালিয়াড়ির ওপরে। সিগাল। ওরা সমুদ্রের পাখি। আসলে আমাদের ছোট ছোট স্বপ্নেরা, নির্ভার, ডানা মেলা। নীল, তুমি সবই কি প্রতীকের মধ্যে দিয়ে বলবে? কোদালকে কখনোই কোদাল বলবে না। বিশ্রী এক মুদ্রাদোষ জন্মেছে তোমার। কোনদিন আমাকে ছুঁয়ে কোনো কিছুর প্রতীক ভাববে? ভাবলেই বা, তোমাকে ছুঁয়েই তো ভাবছি। আর তোমাকে না ছুলে ভাবতেই যে পাচ্ছি না। তুমি তো প্রেরণা। কথাটা শুনতে ভালো, কিন্তু কতটা যন্ত্রণার একজন নারী জানে। আচ্ছা বেশ বাবা, তুমি তুমি কিছুর প্রতীক নও, কিন্তু পাখিগুলো যেখানে নামছে ওই বালিয়াড়ি, এখন তো শূন্য, একা, ঢেউ দূরে যাচ্ছে। তুমি ওকে কি বলবে? ওকে দেখে মনে হয় বিরোহিণী অপেক্ষায় আছে, চাঁদ এসে সোহাগে ডোবাবে। বাহ, চমৎকার বলেছ। কার লাইন? প্রকৃতির। মুঠো খুলে হাওয়া দিল, তারার খই বাতাসা ছড়াচ্ছে আকাশ, ধাবমান ঢেউ আর ঢেউ, ঝাউয়ের জঙ্গলে শুয়ে আলু থালু চাঁদ। তোমার সঙ্গে এখানে এলাম বলে আঁচলের গেরো খুলে একটা রজত মুদ্রা দিল পৃথিবী, যাতে পৃথিবীকে কেনা যায়। ও কি হাসছো যে? তোমাকে প্রতীকের জালে বন্দি হতে দেখে। পা দিলে কিন্তু আমার পথে, প্রতীকে। দেখো সে কেমন বাঁচায়। না, রজত মুদ্রা পেয়ে গেছো, কিনে ফেলো পৃথিবীকে। পৃথিবী কিনবো না, পৃথিবী গড়ব। যে যার নিজের পৃথিবী করে নেয় যেরকম পারে। এই রজত মুদ্রা স্মৃতিঘরে সিন্ধুকে রাখবো, মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখব। এই রাত জীবন্ত দাঁড়াবে। নীল, ঝাউ ফিসফিস করে কি বলে? স্রোতের গর্জনের পাশে তার এই মিহিন ফিসফাস দুই জীবনে চাই। ঝাউ দিয়ে শুরু করে কেউ গর্জনে নেমে যায়, কেউ গর্জনের থেকে ফিসফাসে ফেরে, কেউ কেউ কোথাও ফেরে না। মাঝপথে বোল্ডারে স্তূপ এসে থমকায়, থামে, আরেকটি বোল্ডার হয়। বড় বেশি হাওয়া, চাঁদকে দেখছি না কেন আর? সমুদ্রে নামলো এই মাত্র, স্নানে। ঢেউ কি উত্তাল হলো? স্বাভাবিক। কেন? একা ছিল, সঙ্গ পেল। সবাই যা চায়, তার স্ফূর্তি তরঙ্গে ফুটছে, তার বিভা চমকাচ্ছে ঢেউয়ের মুকুটে। কীর্তনের খঞ্জনীও বাজে না একা একা, দুটি চাই, দুই হাত। ঝাউ চঞ্চল হলো। আজকের মতো চাঁদ ছেড়ে গেছে বলে গিয়ে সমুদ্রে নামার ইচ্ছা, কিন্তু পা বাঁধা সে করে। দু একটা শৃঙ্খল থাকা ভালো যে কোনো সম্পর্কে। না থাকলে স্বেচ্ছাচার। মূর্তি যে গড়ে সেই ভেঙে ফেলে, ফেলে হা হুতাশ করে।
শৃঙ্খল শৃঙ্খলা। তুমি শৃঙ্খলের জয়গান করছো? শৃঙ্খলের নয়, সংযমের, তিতিক্ষার। এই যে অপেক্ষা শুরু ঝাউয়ের, কাল শেষ হবে, আবার নামবে চাঁদ ও ঝিরঝির সবুজে, শেকড় উপড়ে আজ ঢেউয়ে নেমে পড়লে ওর সমস্ত আগামীকাল যে মিথ্যে হয়ে যাবে। নীল, নীল চলো উঠি, রাত বাড়ছে। কাল আছে তুমি, আমি এবং সমুদ্রে। বাকি বোঝাপড়া কাল হবে। ভোরে ডেকে দেবে, সূর্যের উঠে আসা দেখব, তারপর স্নান। আমি কিন্তু সাঁতার জানি না। আমি তো শেখাবো কিভাবে ঢেউ নিতে হয়, কিভাবে খেলা, কিভাবে উপরে উঠে ফের নেমে আসা, ফের ওঠা নামা, ওঠা নামা, নামা ওঠা, ওঠা। কাল আমি তোমার নুলিয়া। শুধু কালকের জন্য? শুধু কালকের জন্য নয়, সমস্ত জীবন কাল তার শুরু। নীলোৎপল উঠে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে নীলাকে তুলল। এবার ওরা ফিরবে। এখন আর কারো মুখে কোনো কথা নেই। বোবা পাওয়া চাঁদ, হালুথালু ঝাউ, ছুটোপুটি হাওয়া সব পাশে নিয়ে নীলা, নীলোৎপল উতরল সমুদ্রের দিকে তাকালে যেন দুই আবহমান যুবক যুবতী। কমলা, কমলা, কি বৌদিরা বাড়ি ফেরেনি নাকি? না দাদাবাবু, আজ ফিরবে নি। কেন, ফোন করেছিল? হ্যাঁ, কাল সন্ধেবেলা ফিরবে বলেছে। আচ্ছা ঠিক আছে। আর শোনো কমলা, এক গ্লাস জল এখানে দিয়ে যেও তো, আমার খাওয়া হয়ে গিয়েছে, রাত্রে খাবো না। হ্যালো, অমিতাভ সেন স্পিকিং। হ্যাঁ, ইন্টারভিউ? না না ভাই, এখন একদম সময় নেই আমার, কাল শান্তিনিকেতন চলে যাচ্ছি যে। হ্যাঁ, কি বলেন? আপনিও যাচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে ভাই, ওখানেই দেখা হয়ে যাবে। নমস্কার। যত ঝামেলা। আরে বাবা, কবিদের আবার ইন্টারভিউ কি? ওসব কেউ পড়ে নাকি? অভিনেতা অভিনেত্রীদের নিয়ে লেখো বাবা, সবাই পড়বে। আমাকে নিয়ে আবার টানাটানি কেন? আহা, এইভাবে রাত্রিবেলা ফোন এলে তো গেছি আর কি। হ্যালো, অমিতাভ বলছি, আপনি? আমায় আপনি চিনবেন না। আমি বন্যা, বন্যা চৌধুরী। বন্যা? কোন বন্যা? বললাম তো, আমায় আপনি চিনবেন না। তাহলে এত রাতে প্রয়োজনটা কিসের? না, প্রয়োজন কিছু নেই, শুধু একটা কথা জিজ্ঞাসা করব বলে ফোন করেছি। আচ্ছা, আপনি কি বদলে গেছেন না আগের মতোই আছেন? তার মানে? দেখুন, এই রসিকতাটা এত রাতের পক্ষে কিন্তু জুৎসই হচ্ছে না। রসিকতা? আপনার কি মনে হচ্ছে আমি রসিকতা করছি? দেখুন, আমি খুব টায়ার্ড, শুতে যাব, কাল সকালে ফোন করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি আপনি আর আগের মতো নেই। আপনার কথাটা হেয়ালির মতো শোনাচ্ছে। আগের মতো নেই মানে? মানে 30 বছর আগের আপনি আর এখনকার আপনি কি এক? মনে হয় না। সেটা তো স্বাভাবিক, এতগুলো দিন গেছে, বয়স বেড়েছে। না, বয়স বাড়ার কথা বলছি না, সে তো বাড়বেই, কিন্তু মনটা, সেটাও পাল্টে গেছে। দেখুন, আপনার কথা কিছুতেই বোধগম্য হচ্ছে না আমার।
আপনি ঠিক করে বলুন তো আপনি কে? আমি বন্যা, আপনার এক একনিষ্ঠ ভক্ত। আচ্ছা, আপনাকে কি আমি দেখেছি কখনো? মানে আমি চিনি আপনাকে? দেখেছেন কিন্তু চেনেন না। আমি আপনার প্রতিটি আবৃত্তির আসরে উপস্থিত থাকতাম। আসলে আসলে আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগতো। দেখতে ভালো লাগতো? বলেন কি? স্ট্রেঞ্জ। আমি যে দেখতে সুন্দর এমন কথা কেউ কখনো বলেনি। না, আপনি সুন্দর নন, মানে সে অর্থে নন, তবুও আপনাকে আমার ভীষণ ভালো লাগতো। প্রথম যেদিন রবীন্দ্র কবিতার আসরে আপনাকে দেখি, হালকা আকাশি রঙের পাঞ্জাবি পরা, সাদা পাজামা, হাতে সঞ্চয়িতা, আপনি এলেন শান্ত কোমল নিঃশব্দ চরণে। বাহ, এ তো একবারে কবিতার ঢঙে বলছেন। কি নামটা বললেন যেন? লাবণ্য না বন্যা কি যেন বললেন? লাবণ্য, বন্যা দুটোই। শেষের কবিতা আমার বাবার খুব প্রিয় উপন্যাস। ভেবেছিলেন ছেলে হলে নাম হবে অমিত, মেয়ে হলে বন্যা, তাই আমি বন্যা। আমি কিন্তু অমিতর খোঁজেই ঘুরে বেরিয়েছি। রবীন্দ্র কবিতার আসরে তাকেই খুঁজে পেলাম। দেখুন, আপনি ভুল করছেন। আমি অমিতাভ, অমিত নই। হ্যাঁ জানি, আজ আপনি অমিতাভ, সেদিন কিন্তু অমিতই ছিলেন। একটার পর একটা অনুষ্ঠানে আমি সেই অমিতকে প্রত্যক্ষ করেছি, শেষের কবিতার অমিতকে। আমার সঙ্গে সঙ্গে আপনি এত জায়গায় ঘুরতেন, আর আমি আমি কিছু জানতাম না। একবার সামনে আসতে পারতেন, প্রেরণা পেতুম। কথা বললে যদি ঘোর কেটে যায়, তাই কথা বলিনি। তাহলে আজ বললেন কেন? 25 বছর বাইরে থাকার পর কলকাতায় ফিরেছি। পুরনো আমিকে খুঁজতে আমি ছুটে গেছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কফি হাউস, মুক্তাঙ্গন, একাডেমি, সব সব জায়গায়। সেই জন্য তো আজও গিয়েছিলাম কলা মন্দিরে অমিতকে দেখতে। পুরনো দিনের মতো সামনেই বসেছিলাম, কিন্তু হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, কেটে গেছে। কিন্তু কেই বন্যা আজকেও ছিল কলা মন্দিরে। আমি যেখানেই যেতাম সেখানেই যেত। কিছুতে মনে পড়ছে না তো। কোন মেয়েটা, কোন মেয়েটা? আজকাল কিছুই আর মনে থাকে না কেন? জীবনে যা চেয়েছি প্রায় সব পেয়েছি। প্রতিষ্ঠা, সম্মান, অর্থ সব পেয়েছি। তাহলে তাহলে আমার কেন মাঝে মাঝে মনে হয় যে আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি? বন্যা কি আমার সেই হারিয়ে যাওয়াটার কথা বলছি? 25 বছর আগে রবীন্দ্র জয়ন্তীতে যখন আবৃত্তি করতে যেতাম, কেমন যেন পবিত্র মনে হতো নিজেকে। ওই যে 10 মিনিটের চান্স পাওয়া, সে যে কি বিরাট প্রাপ্তি আমি প্রত্যেক পদে পদে অনুভব করতাম। না না, আমার কিছুতে মনে পড়ছে না। এখন আর আমি শুধু আবৃত্তিকার নই, আমি একজন নামকরা কবি, প্রতিষ্ঠিত সাংবাদিক। কবি সম্মেলনে নিজেরই কবিতা বলি, শ্রোতারা মুহুর্মুহু ফরমাস করে, আমার লেখা কবিতা শুনতে চায়, তারা আমার লেখা শুনতে চায়। কিন্তু কি নেই, কি নেই, কি হারিয়ে ফেলেছি আমি? কোথায় গেল সেই সময়টা? 64, 65, 6, 7, আমি কোথায় হারিয়ে গেল সে? কোথায়, কোথায় সেই তরুণ? রামধনু রঙিন আলোয় যার চোখে জল আসত, আকাশ ভরা কালো মেঘ যার বুকে উথাল পাথাল ঢেউ জাগাতো, ভোরবেলা শিশির ভেজা ঘাসে পা ডোবাতে ডোবাতে যে গুনগুন করে গেয়ে উঠত, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানাম। কোথায় হারিয়ে গেছে সেই অমিত? সেই অমিতকে খুঁজছে বন্যা। কোনজন বন্যা? কেন একবারও সেই মুখটা মনে পড়ছে না? কেন আজকেও ছিল? মনে পড়েছে, হ্যাঁ আমার মনে পড়েছে, এই তো মনে পড়েছে। ওই তো বন্যা, আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সামনের সিটে বসে আছে, লম্বা চশমা চোখে, হালকা গোলাপি শাড়ি পরা, মাথার একপাশে একটা সাদা ফুল, সাদা গোলাপ, না 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 গোলাপ না, গোলাপ না, অন্য কোনো সাদা ফুল। চোখে চোখ পড়তেই
মুখটা কিরকম নামিয়ে নিচ্ছে, কিরকমভাবে। বন্ধুদের বলতাম আমি, একটা মেয়েকে আমার সব আসরে আমি দেখতে পাই। ভাবতাম নিশ্চয়ই একদিন আলাপ করতে আসবে আমার সঙ্গে, কিন্তু না, না, কখনো আসতো না। কিছুদিন পর থেকে আর তাকে দেখতে পাইনি। তারপর আর শ্রোতাদের দিকে তাকাবার দরকার হতো না আমার। রবীন্দ্রনাথের আশ্রয়েরও আর প্রয়োজন হতো না আমার। কবি, সাংবাদিক অমিতাভ সেন তখন একাই 100। বন্যা, আপনি কি কখনো আর আমার সঙ্গে কথা বলবেন? বন্যা, আমি ভীষণভাবে চাইছি যে আপনার সঙ্গে কথা বলতে চাইছি বন্যা, ভীষণভাবে চাইছি। আপনি কি আর একবার আমাকে ফোন করবেন বন্যা? মাত্র একবার করবেন বন্যা। হ্যালো, আমি বন্যা। বিরক্ত করলাম? কিছু মনে করবেন না, আসলে ফোনটা কেটে গিয়েছিল। আর ফোন করব নাই ভেবেছিলাম, কিন্তু আমার স্বামী আমার সামনেই বসে আছেন, ওই জোর করে আমাকে ফোনটা করালেন। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ বন্যা। আপনি আপনি বিশ্বাস করুন, আপনি আমার জীবনে হারিয়ে যাওয়া একটা বিশেষ সময়কে আবার ফিরিয়ে দিয়েছেন। আমি আপনাকে চিনতে পেরেছি, আমি দেখতে পেয়েছি বন্যা, এখনো দেখতে পাচ্ছি। আমি ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সামনের সারিতে, হালকা গোলাপি শাড়ি পরা, চশমা চোখে, মাথার একপাশে সাদা ফুল দেয়া, আপনি বসে আছেন এক দৃষ্টি আমার দিকে চেয়ে। আমি দেখতে পাচ্ছি বন্যা, আমি দেখতে পাচ্ছি। আপনি আপনি এইভাবে থেকে যান না বন্যা। আমার মনের ভেতরে আপনার অমিত তো হারিয়ে গেছে, কিন্তু বন্যা রইল আমার বুকের ভেতর, আমার হৃদয়ের অন্তঃস্থলে। কে বলেছে অমিত হারিয়ে গেছে? অমিত সে কি হারায়? সে যে আছে আমার চোখের তারায়, ইচ্ছে হয়ে আছে মনের মাঝারে। নিজের কথা, রবীন্দ্রনাথের কথায় মিশিয়ে বললাম, অমিত আপনি হারাননি। অমিত আপনি সেখানেই আছেন যেখানে চেয়েছি আপনাকে, আমার বুকের ভেতর। আর কখনো হয়তো আমাদের কথা হবে না, তাই বলি অমিত আপনি ভালো থাকুন, শান্তিতে থাকুন। রাখি। 1 মিনিট বন্যা, 1 মিনিট। একবার, মাত্র একবার পুরনো অমিত হয়ে আমার বন্যাকে একটি কথা বলতে পারি? নিশ্চয়ই পারেন, বলুন অমিত। আপনি তো রবীন্দ্রনাথ শুনতে ভালোবাসতেন, তিনিই তো আমাদের প্রথম এবং শেষ আশ্রয়। তাকে আশ্রয় করে শেষবারের মতো বলি, আমার জীবনে তুমি বাঁচো বাঁচো, তোমার কামনা মোর চিত্ত দিয়ে যাচো, যেন আমি বুঝি মনে অতিশয় সঙ্গোপনে, তুমি আজি মোর মাঝে আমি হয়ে আছো, আমার জীবনে তুমি বাঁচো গো বাঁচো। হ্যালো, হ্যালো বন্যা, বন্যা শুনতে পাচ্ছে? বন্যা, বন্যা একবার আমার সঙ্গে কথা বলুন বন্যা, একবার। সরকার তুমি জবাব দাও। যে জানলাটা খুলে রাখবো তার উপায় আছে? খালি মিছিল আর মিছিল, সরকার তুমি জবাব দাও বলে সরকার কেন জবাব দেবে? সত্যি তো, তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা নাকি? চালাকি পায়া হয়। কি ফুটকাটা হচ্ছে। বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করলুম। এই নিয়ে কবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ, রাত্রে প্রত্যাহার। এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ করব, 1000 বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনে? অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে। তাছাড়া উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত
তোমায় কাজ চালিয়ে যেতে হবে। আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, এই আমি আমৃত্যু অনশন শুরু করলাম, দেখি আমায় ঠেকায় কে। দেখো দেখো দেখো, আমৃত্যু অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন? না মানে ধরো এখন মাসের শেষ তো, ধরো একটা অনুষ্ঠান করতে হলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা যে একবারে লোডশেডিং হয়ে যাবে গো। হোকে হোকে হোকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন সংসারে আইন শৃঙ্খলার কি হলো অভাব? বলি এটা কি একটা সংসার? বলি এই যে আমি এতদিন তোমার সংসার করছি, তুমি তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এটা একটা কিছু করা নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম? হ্যাঁ মনে তো আমার ঠিকই ছিল, শুধু ভাত আর কাপড়ের ভার তো আমি নিয়েছিল। তা বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এসবের ভাত তো আমি নিয়ে নি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। সংসারে তো কিচ্ছু দেখো না, এদিকে ছেলেটা যে একেবারে বুকে গেল। কেন খোকার আমার কি হলো? কি আবার হলো? ঘুমের ঘরে তিয়া সাত্তা বলে চেঁচাচ্ছে। টিয়া সাতটা, সে আবার কি গো? ছেলে তোমার সাতটা খেলছে। ধরে গাঁটটা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনই করেছি জয়। মুখ পোড়া মিনসের কথা শুনলে গা জ্বলে যায়। এই রে, এদিকে মিনসের মুখ পড়া দেখি উনুনে ভাত পুড়ে যে একবারে ছাই হয়ে গেল, সে খেয়াল আছে? বলি ওই আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করবো? রেশনে মূল্য তালিকায় দেখলুম এই সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা, সেদ্ধ চাল ফুরিয়ে গেছে তাই আতপ চাল। তা বলি ফুরিয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে, বিধবা হলে যাতে অসুবিধে না হয়। আর চালানো কথাগুলো শুনলে আমার পিত্তি জ্বলে যায়। সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি সরকার কেন দেবে শুনি? নিচের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? দেখো এতে লজ্জার কি আছে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি তোমার বাড়িতে কোনোদিনও একবারে পাত পাততে এসেছে? হ্যাঁ সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? সরকার দোষ করলে বলতে পারবো না? না বলবে না। বলি সরকার যদি এতই খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? এই মরেছে। আচ্ছা তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক তোমায় আর আমাকে বোঝাতে হবে না। আরে বাবা এই সরকার সে সরকার নয়। হাত দিয়ে মাছ ঢাকা যায় না জানো? ভুলে যেও না আমিও শ্যামবাজারের পিতুম সরকারের মেয়ে সুভাষিনী। সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো আমি ওই কড়িকাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবেন? সে সৌভাগ্য কি আমার হবে? কি বললে? না মানে কিছু না, মানে মানে বলছিলাম যে বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন? না মানে ওই মানে ওই গতরে যদি একবার ঝুলে পড়ো বাড়ি শুদ্ধ হুড়মুড় করে একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, রেল লাইনে গলা দিও না, ওখানে আজকাল একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি খালি গলা দিয়ে পড়েই আছো, ওদিকে গাড়ি লেট আসছে না। ঠিক আছে তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই। খবরদার কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালবার জন্য? মরতে হয় অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এর প্রতিশোধ আমি নেবই নেব। দেখো বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তুমি পটল তোলো নি তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে গো। যাকে বলছিলাম কি, মানে আত্মহত্যা যদি করতেই হয় করো মানে অন্য দিন করো, আজকের দিনটা থাক না। আজকের দিনটা থাকবে কেন? না মানে মানে আজকের সন্ধ্যের শোয়ে না 2খানা সিনেমার টিকিট কেটেছি।
হিন্দি ছবি, তাই? শুধু ঝাড়পিট, ঢিসুম 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 ঢিসুম। যাবে? তাহলে আজকের দিনটা ছেড়েই দিব। হ্যাঁ, ছেড়েই দাও আজকে। কাল কিন্তু আমি আত্মহত্যা করবই করবো। করো না, কাল করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না না, ঠিক আছে, কথা দিলাম, দাও। আমি কথা দিলাম, দিলাম ঠিক। দিলাম। হ্যাঁ, কাল তোমাকে আমি ঠিক বিষ এনে দেবো, তখন আত্মহত্যা করো। এখন সিনেমায় চলো। চলো, চলো, চলো না গো, চলো। চল।